ইউরোপ অনেক আগেই দর্শন থেকে ধর্মকে আলাদা করতে পেরেছিলেন, কিন্তু আমরা 60-এর দশক বা 70-এর দশকে এসেও সেই ধর্মকে দর্শন থেকে আলাদা করতে পারিনি। প্রথম বিশ্বযুদ্ধের পরে এক ধরনের চেতনার প্রবাহ যে কথা হচ্ছে, স্ট্রিম অফ কনসাসনেস, এই জিনিসের প্রচলন অনেক বেশি ইংরাজি সাহিত্যের দিকে দেখা যায়। আমি যদি এখানে উল্লেখযোগ্য উদাহরণ দিই তাহলে যে আলফ্রেড রুটক, টি.এস. ইলিয়টের একটা কবিতা, সেখানে আলফ্রেড একটা চরিত্র থাকে যে তার ভিতরে সে যখন একটা কাজ করবে, সেই কাজটা করবে কি করবে না, কতটুকু করবে, কতটুকু করা উচিত, এর প্রত্যেকটা জিনিস নিয়ে উনি ভাবতে থাকে। আসলে এই যে এখানে মনে হয় তাসনুবা যে কথাটা বলেছেন, ওভার থিঙ্কিং আর কি, সেই ওভার থিঙ্কিংই আসলে করতে থাকে। এখন ওভার থিঙ্কিং করার ভিতরে এই চেতনার প্রবাহে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ, সে হয় অনেক আগে চলে যায়, অর্থাৎ তার শৈশবে ফিরে যায় বা তার সময়ের আগে কি ঘটেছিল, কি চিন্তা, সেই জিনিস নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে। তো যে জিনিসটা আমরা আসলে আরেপালি চরিত্রের ভিতরে আমরা দেখতে পাই। এবং আরেকটা জিনিস সেখানে গুরুত্বপূর্ণ, সেটা আমি যেটা বললাম স্ট্রিম অফ কনসাসনেস। এই কনসাসনেসকে আমরা আসলে তিন ভাগে ভাগ করা যায়। কনসাসনেস মাইন্ড বা চেতনা, মানে চেতন মন আর কি, তারপরে সাবকনসিয়াস মাইন্ড আর কি, আমাদের অবচেতন মন, আর এটা হলো আনকনসাসনেস মাইন্ড আর কি, অচেতন মন। এই তিনটা বিষয়ে যদি আমরা আলোকপাত করি, যে বিষয়ে আসলে ফ্রয়েডে অনেক বেশি বিস্তর আলোচনা করেছেন, এইখানের প্রধান তিনটা চরিত্র যেটা আছে, সেই তিনটা চরিত্রকে আমরা যদি এই তিন ক্যাটাগরিতে বিভক্ত করি, তাহলে আমার এই যে চাঁদ, আমাবস্যা, চাঁদের আমাবস্যা এবং যে অন্ধকার আছে, সেই অন্ধকারের বিষয়গুলোকে আমরা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো বা চিত্রিত করতে পারবো বা ব্যাখ্যাও করতে পারবো আমরা যদি বলে থাকি। তাহলে আমি যদি বাংলা সাহিত্য বা যে কোনো সাহিত্যে আর কি অন্য উপন্যাস পড়ে থাকি, তাহলে দেখবো যে সেই উপন্যাসে একটা গ্রামীণ বা একটা মাঠ, সেই মাঠটা না থাকলে, মাঠটা না থেকে যদি অন্য কোনো উপাদান ওইখানে থাকতো, বা মাঠটা যদি একটু পিচের রাস্তা থাকতো, বা একটু ধান গাছ না থেকে যদি পাট গাছ থাকতো, তাহলে আমার মনে হয় খুব একটা পরিবর্তন হতো না উপন্যাসটাকে চিত্রিত করতে। কিন্তু এইখানে যে চাঁদ আছে, যে আমাবস্যা আছে, যে পূর্ণিমা আছে, যে বাঁশঝাড় আছে, যে গ্রামীণ পরিবেশ আছে, তার কোনো একটা এলিমেন্ট যদি এখানে উপস্থিত না থাকতো, তাহলে উপন্যাসটাকে আমাদের মনে হয় ব্যাখ্যা করতে বা বুঝতে একটু বেশি কষ্ট হতো আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। তো আমি এখানে যে জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি, সেটা হলো উপন্যাসে যে এই যে রাত, চাঁদ, বাঁশ, ঝাড় এবং যেগুলো মানে ব্যক্তি ছাড়াও যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোকে আমি ইন্ডিভিজুয়াল চরিত্র হিসেবে চিত্রিত করতে চাচ্ছি আর কি। যদি আমি সেই উপন্যাসের প্রত্যেকটা উপাদানকে ইন্ডিভিজুয়াল চরিত্র হিসাবে উপস্থাপন করি, তাহলে আমার মনে হয় উপন্যাসটাকে বুঝতে বা উপন্যাসটাকে, এই চাঁদের আমাবস্যা কেন উপন্যাসের নাম হলো, সেই জিনিসটাও বুঝতে আমার কাছে বেশি সুবিধা হয় আর কি। এইখানে প্রত্যেকটা জিনিস চরিত্রের ভিতরে আমরা প্রথম যে আরেপালি চরিত্র দেখি, সেখানে তাকে আমরা দেখব ম্যান থেকে পার্সন হয়ে ওঠা আর কি, বা একদম উপন্যাসের প্রথমে যে জিনিসটা আছে, সেটা হলো পরাবাস্তব থেকে বাস্তবের দিকে ধাবিত হওয়া আর কি। একদম যে প্রথমে যে জিনিসটা উপন্যাসটা শুরু, সেটা হলো পরাবাস্তব উপাদান দিয়ে। তো একজন মানুষ সেই একজন মানুষের মতো আচরণ করছে, পরাবাস্তব জিনিস তাকে আচ্ছাদন করে রাখছে, ঠিক তারপরে আস্তে আস্তে সে বস্তুবাদী হয়ে উঠছে। কারণ এই বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বা আমাদের এখানে 60-এর দশকে আমরা যে জিনিসটা দেখছি, সেটা হলো প্রত্যেকটা মানুষ পার্সনের কারণে, কিন্তু 47-এর দেশভাগের পরবর্তীতে 1971 এই যে ঘটনা প্রবাহ হয়, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব বা যেসব চরিত্র এখানে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদের ভিতরে যে অস্তিত্ববাদী মনোভাব বা তাদের কিছু পার্সোনাল ভিউ, সেটাও আসলে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমার কাছে মনে হয় এই যে চাঁদের আমাবস্যা উপন্যাসকে একটু কনসাসনেসের দিকে নিয়ে যাওয়া বা বাস্তববাদের দিকে নিয়ে যাওয়ার যে চিন্তাধারা, সেটা এখানে উপাদান হিসাবে চিত্রিত আছে। এবং আমার মনে হয় আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হলো ইউরোপ অনেক আগে হলো দর্শন থেকে ধর্মকে আলাদা করতে পেরেছিলেন, কিন্তু আমরা 60-এর দশক বা 70-এর দশকে এসেও সেই ধর্মকে দর্শন থেকে আলাদা করতে পারিনি। আমার মনে হয় সৈয়দ অলিউল্লাহ বাংলা সাহিত্যের প্রথম ব্যক্তি, যিনি এই যে ধর্মকে আঘাত করে উপন্যাসে লেখা এবং সেটাকে মানে ধর্মকে আলাদা ব্যক্তির স্বাতন্ত্র্য থেকে বা দর্শন থেকে বা ধর্মকে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালভাবে চিত্রিত করার বিষয়েও আসলে এখানে সৈয়দ অলিউল্লাহ তার চাঁদের আমাবস্যা উপন্যাসে ব্যাখ্যা করেছেন।